পুট করতে হবে, আদারওয়াইজ সার্কিট ব্রেকার ড্যামেজ হয়ে যাবে। সো ট্রানজিয়েন্ট ইন আরএল সিরিজ সার্কিট আমরা বলতেছি যে ট্রানজিয়েন্ট সময়ে, খুবই অল্প সময়ে আমাদের এই আরএল সিরিজ সার্কিট যদি হয়, আমাদের বেশিরভাগ সার্কিটই কি ইন্ডাকটিভ ইন নেচার। তার মানে আমাদের একটা রেজিস্টিভ পার্ট থাকবে আর একটা ইন্ডাকটিভ পার্ট থাকবে। সো এই রেজিস্টিভ অ্যান্ড ইন্ডাকটিভ যে সার্কিটটা থাকবে, সেই সার্কিটে ম্যাক্সিমাম কত ফর কারেন্ট ফ্লো করতে পারে সেই জিনিসটা আজকে আমাদের ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করে সেই রেটিংয়ের থেকে বেশি রেটিংয়ের সার্কিট ব্রেকার আমাদের সিলেক্ট করতে হবে। তো সেটাই বলতেছে, সিলেকশন অফ সার্কিট ব্রেকার ফর এ পাওয়ার সিস্টেম ডিপেন্ডস নট অনলি অন দ্য নর্মাল কারেন্ট, নর্মাল কারেন্ট বলতে এখানে আমরা লোড কারেন্টকে বুঝাচ্ছি, বাট অলসো আপন দ্য ম্যাক্সিমাম কারেন্ট ইট মে হ্যাভ টু ক্যারি মোমেন্টারিলি। মোমেন্টারিলি কেন বলতেছে, খুবই অল্প সময়ের জন্য হলেও কিন্তু এই হাই শর্ট সার্কিট কারেন্টটা সার্কিট ব্রেকারের ভিতর দিয়ে পাস করবে। অ্যান্ড দ্য কারেন্ট ইট মে হ্যাভ টু ইন্টারাপ্ট অ্যাট দ্য ভোল্টেজ অফ দ্য লাইন ইন উইচ ইজ প্লেসড। এবং আমাদের ভোল্টেজটাকেও সিলেক্ট করতে হবে যে কত ভোল্টেজ লাইনে আমি এটাকে প্লেস করতেছি, সেই জিনিসটাও আমাদের মাথায় রাখতে হবে সার্কিট ব্রেকার সিলেকশনের সময়। তো এখন আমরা যেটা বললাম যে একটা লাইনে যদি শর্ট সার্কিট হয়, ম্যাক্সিমাম কত শর্ট সার্কিট কারেন্ট সিস্টেমের ভিতর দিয়ে ফ্লো করতে পারে, সেটার জন্য আমাদের ক্যালকুলেশন করতে হবে শর্ট সার্কিট কারেন্ট। ধরো আমি এই একটা লাইন, এই লাইনে আমি এই সার্কিট ব্রেকারটাকে প্লেস করতে যাচ্ছি। সো এখানে আমাদের লাইনের ভোল্টেজ দেওয়া আছে ভিএম সাইন ওমেগা টি প্লাস আলফা, এবং এটা হচ্ছে লাইন রেজিস্ট্যান্স অ্যান্ড রিঅ্যাক্টেন্স। রেজিস্ট্যান্স আর অ্যান্ড রিঅ্যাক্টেন্স হচ্ছে কি এখানে এল। ঠিক আছে, এল হচ্ছে কি আমাদের ইন্ডাকটেন্স দ্বারা বুঝাচ্ছি লাইন ইন্ডাকটেন্স অ্যান্ড লাইন রেজিস্ট্যান্সটা কত। আচ্ছা, যদি লাইন টু গ্রাউন্ড ফল্ট হয়, খেয়াল করে দেখো, এটা হচ্ছে কি লাইন টু গ্রাউন্ড ফল্ট। লাইন টু গ্রাউন্ড ফল্ট যদি হয় তাহলে ফল্ট কারেন্ট কত, এটা যদি আমাদের ক্যালকুলেট করতে হয় আমরা কি করব, জাস্ট সিম্পল একটা কেভিএল ইকুয়েশন এখানে লিখবো। সো কেভিএল ইকুয়েশনটা কি, এখানে যে ভোল্টেজ ড্রপ ইকুয়াল টু কোন জায়গার ভোল্টেজ ড্রপ, এই ভোল্টেজ ড্রপটা কোথায় কোথায় ডিভাইড হবে, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ হবে আর ইন্ডাকটেন্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে। তাহলে ভিএম সাইন ওমেগা টি প্লাস আলফা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আর আই। আর আই মানে কি, এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ সেটাকে আমরা বলতেছি আর ইন্টু আই, এবং এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কি ইন্ডাক্টরের অ্যাক্রসে, আমরা জানি ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপের ইকুয়েশন এল ডিআই বাই ডিটি। তাহলে ভিএম সাইন ওমেগা টি প্লাস আলফা ইকুয়াল টু হবে কি আর আই প্লাস এল ডিআই বাই ডিটি। এটা একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাকে আমরা সলভ অলরেডি করে আসছি। আমরা এই যে সলভটা, এই সলভ কিন্তু আমরা অলরেডি করে আসছি 1-2-তে। এটা একটা রেজিস্ট্যান্স আরএল সিরিজ সার্কিট। এই আরএল সিরিজ সার্কিটে যদি আমাদের শর্ট অবস্থায় থাকে তাহলে এখানে কারেন্ট কত যাবে, সেই কারেন্টের এক্সপ্রেশনটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। সো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এই আই এর রেসপেক্টে, আই ইকুয়াল টু কত, তাহলে আমরা যেটা পাবো আই ইকুয়াল টু ভিএম বাই জেড সাইন ওমেগা টি প্লাস আলফা মাইনাস থিটা মাইনাস ভিএম বাই জেড ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি সাইন আলফা মাইনাস থিটা। এরকম একটা এক্সপ্রেশন আমরা পাবো। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি তাহলে এরকম একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন পাবো। এটা সলভ অলরেডি তোমরা করে আসছো, এই জন্য আমরা এখানে সলভটা করবো না, আমরা ফাইনাল আউটপুটটা নিয়ে বা ফাইনাল কারেন্টের আউটপুটটা নিয়ে আমরা ডিসকাস করবো। সো এখানে আমরা কারেন্টের ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি কি আইটি, আই এর ভ্যালু আমরা বের করছি। আই এর ভ্যালু কি ভিএম বাই জেড। জেড মানে কি, জেড মানে হচ্ছে ইম্পিডেন্স। ইম্পিডেন্সটা কি রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল স্কোয়ার। এটা আমরা জানি যে এখানে আমাদের ইম্পিডেন্সটার ভ্যালুটা ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে এটা, জেড ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল হোল স্কোয়ার। আচ্ছা, থিটাটা কি, থিটাটা হচ্ছে টেন ইনভার্স ওমেগা এল বাই আর। তার মানে এটা হচ্ছে আমাদের রেজিস্টিভ ও ইন্ডাকটিভ সার্কিটের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে গিয়ে আমাদের থিটা। আর আলফা মাইনাস থিটাটা কি, আলফা মাইনাস থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকবে সেটা হচ্ছে আলফা মাইনাস থিটা। অর্থাৎ ভোল্টেজের অ্যাঙ্গেল যদি আলফা হয় আর কারেন্টের অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে তাদের দুটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আলফা মাইনাস থিটা। সো আমাদের আইটির এক্সপ্রেশনটা কি পেলাম, আইটি ইকুয়াল টু পেলাম ভিএম, ভিএম বাই জেড মানে তো বুঝতেই পারতেছো, ভি বাই আর মানে হচ্ছে কি কারেন্ট, তাহলে ভিএম বাই জেড আসবে টার্মটা। আর এটা ভিএম ছিল কি, ভিএম সাইন ওমেগা টি প্লাস আলফা, তার মানে সাইন ওমেগা টি প্লাস আলফা, আর অ্যাঙ্গেলটা থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট আলফা মাইনাস থিটা, মাইনাস ভিএম বাই জেড ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি সাইন আলফা মাইনাস থিটা। তার মানে এখানে দুইটা টার্ম আসছে। এই দুইটা টার্মের মধ্যে আমি যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে ফার্স্ট টার্মের ভিতরে একটা ওমেগার পোর্শন আছে। ওমেগা মানে কি, ওমেগা মানে হচ্ছে টোয়াইস পাই এফ। তার মানে এটা একটা
এই যে প্রথম যে এক্সপ্রেশনটা, এটা কিসের উপর ডিপেন্ডেন্ট? ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট। তার মানে ফ্রিকোয়েন্সি কোথায় থাকে? এসি কম্পোনেন্টে। আমরা জানি ডিসির ফ্রিকোয়েন্সি হচ্ছে কি 0। তার মানে আমাদের এটা হচ্ছে প্রথম যে পার্টটা থাকবে, এই প্রথম পার্টটা হচ্ছে একটা এসি পার্ট। সেকেন্ড পার্টের মধ্যে দেখো কোনো ওমেগা টার্ম নাই, ওমেগা নাই। তার মানে ওমেগা নাই মানে এখানে কোনো ফ্রিকোয়েন্সির কোনো পার্ট নাই, তার মানে এটা একটা ডিসি কম্পোনেন্ট। কিন্তু আমরা নর্মালি যে ডিসিকে বুঝি একটা কনস্ট্যান্ট একটা ভ্যালু, কিন্তু এই ভ্যালুটা কনস্ট্যান্ট হবে না। কেন কনস্ট্যান্ট হবে না? কারণ এখানে যে এক্সপ্রেশনটা দেখা যাচ্ছে, সেই এক্সপ্রেশন থেকে দেখে আমরা কি দেখতে পাচ্ছি? vm বাই জেড ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি। তার মানে এটা হচ্ছে কি, এই যে ডিসিটা, এই ডিসিটা কিন্তু এক্সপোনেনশিয়ালি ডিকেইং নেচারের। এটা মাইনাস যেহেতু, তার মানে এই ডিসিটা এক্সপোনেনশিয়ালি ডিকেইং নেচারের। ডিসি বলতে যে আমরা ফিক্সড ভ্যালু বুঝি, যেমন ধরে যদি বলি আমি একটা 5 ভোল্ট ডিসি, তার মানে কি 5 ভোল্ট সবসময়ই থাকবে। কিন্তু এই ডিসিটা কিন্তু এক্সপোনেনশিয়ালি ডিকেইং নেচারের। তার মানে এটা একটা সময় পরে ধীরে 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 এটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। এক্সপোনেনশিয়ালি ডিকে করবে, ডিকে করতে করতে জিরো হয়ে যাবে। তার মানে এই যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আমরা দেখলাম, এই এক্সপ্রেশন থেকে দেখে আমরা বুঝতে পারলাম যে এই যে কারেন্টের এক্সপ্রেশনে দুইটা পার্ট থাকবে। এই দুইটা পার্টের মধ্যে একটা থাকবে এসি কম্পোনেন্ট আর একটা থাকবে ডিসি কম্পোনেন্ট। তাহলে এর ওয়েভ শেপটা কিরকম হবে? ওয়েভ শেপটা হবে এরকম। খেয়াল করে দেখো, এটা হচ্ছে গিয়ে কারেন্টের ওয়েভ শেপটা। এটার মধ্যে হচ্ছে কি আই ভার্সেস টি, যদি আমরা কারেন্টের ওয়েভ শেপটা আঁকি, তাহলে এখানে আমরা কি বললাম? দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে ডিসি আর একটা হচ্ছে এসি। ডিসিটা কি নেচারের? ডিসিটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিকেইং নেচারের। তার মানে এই যে ব্লু কালার দিয়ে যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা দেখো খেয়াল করে, এটা কিন্তু আস্তে আস্তে করে কি হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে ডিসি এক্সপোনেনশিয়ালি ডিকে করতেছে, ডিকে করতে 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 একটা সময় পরে এটা জিরো হয়ে যাচ্ছে। এটার সাথে কি অ্যাড হবে? এটার সাথে অ্যাড হবে এসি কম্পোনেন্ট। এসি কম্পোনেন্টটা কোনটা? এটা। তার মানে এটা যেহেতু একটা ওমেগার পার্ট আছে, তার মানে এটা একটা এসি কম্পোনেন্ট, এই এসি কম্পোনেন্টটা অ্যাড হবে। তাহলে অ্যাড হওয়ার ফলে দেখা যাচ্ছে কি, যে আমাদের কারেন্টের ম্যাগনিটিউডটা বেড়ে গেছে। কারণ এসি প্লাস ডিসি যদি অ্যাড করি, কারেন্টের ম্যাগনিটিউডটা বেড়ে যাবে। তো এই যে কারেন্টটা, এটাই হচ্ছে গিয়ে সেই শর্ট সার্কিট কারেন্ট। অর্থাৎ এখানে যে শর্ট সার্কিটটা হলো, এই শর্ট সার্কিট কারেন্টের ভ্যালুটাই হচ্ছে এটা। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কারেন্টের ম্যাগনিটিউডটা কি হয়েছে? অনেক বেড়ে গেছে। এই কারেন্টটা সার্কিট ব্রেকারের ভিতর দিয়ে যাবে। তার মানে সার্কিট ব্রেকার এই কারেন্টটাকে হ্যান্ডেল করার অ্যাবিলিটি বা টলারেট করার অ্যাবিলিটি এই সার্কিট ব্রেকারের থাকতে হবে। যদি এই কারেন্টটা হ্যান্ডেল করার অ্যাবিলিটি সার্কিট ব্রেকারের না থাকে, তাহলে সার্কিট ব্রেকার এই লাইনে আমি প্লেস করতে পারবো না। তার মানে এই এক্সপ্রেশনটা জানাটা আমার খুবই দরকার, এবং এই কারেন্টটা ক্যালকুলেট করাটা দরকার, এবং এর থেকে বেশি রেটিংয়ের একটা সার্কিট ব্রেকার এই জায়গায় পুট করা দরকার। এ পর্যন্ত কি বুঝতে পারছো যা বলছি? জি স্যার। কারো কোনো কনফিউশন নাই? আচ্ছা, যদি কনফিউশন না থাকে তাহলে আমি আরেকটু চিন্তা করো এই ইকুয়েশনটা থেকে দেখে। আলফা মাইনাস থিটা আমরা কি বললাম? আলফা মাইনাস থিটা এটা কি বললাম? থিটা তো পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। আলফা মাইনাস থিটার কথা বলতেছি আমি। আলফা মাইনাস থিটাটা কি? আমরা বলেছিলাম যে আলফা মাইনাস থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। এখানে ভোল্টেজের যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে গিয়ে আলফা, আর কারেন্টের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ঠিক আছে? সো আমাদের দুইটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আলফা মাইনাস থিটা। তার মানে অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট হচ্ছে আলফা মাইনাস থিটা। এখন আমি যদি একটা সার্কিট চিন্তা করি, যে সার্কিটটা রেজিস্টিভ। রেজিস্টিভ মানে কি? ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স কত? জিরো হবে। জিরো। তার মানে আলফা মাইনাস থিটার ভ্যালু কত হবে? জিরো। জিরো হবে। আলফা মাইনাস থিটার ভ্যালু যদি জিরো হয়, তাহলে এই ডিসি পার্টটা কি থাকবে? না স্যার। সো সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু জিরো। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই এক্সপ্রেশনে আমাদের যদি এখানে ইন্ডাকটেন্স না থাকতো, তাহলে আমাদের এই পার্টটা কিন্তু থাকতো না। তার মানে এই পার্টটা কিন্তু জিরো হয়ে যেত, যেহেতু আলফা মাইনাস থিটার ভ্যালু রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে আলফা মাইনাস থিটা ইকুয়াল টু জিরো, অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইকুয়াল টু জিরো। তার মানে এই পার্টটা যদি জিরো হয়ে যায়, কি পার্ট থাকবে?
Vm by z sin ওমেগা টি, শুধুমাত্র এই ওমেগা টি পার্ট মানে থাকবে। স্যার রিয়েল পার্টটা থাকবে শুধু আর কি, হ্যাঁ, শুধুমাত্র ইমাজিনারি। এসি পার্টটা থাকবে, কোনো ডিসি পার্ট কিন্তু থাকবে না। তাহলে কি আমাদের এই কারেন্টের যে ওয়েভ শেপের যেটা আসতো সেটা কি এরকম আসতো? না স্যার। তার মানে এখানে কোনো ডিসি পার্ট থাকবে না। তাহলে ডিসি পার্ট যদি না থাকে তাহলে কারেন্টের ওয়েভ শেপটা কীরকম আসবে? কারেন্টের ওয়েভ শেপটা আসবে এরকম। দেখো এখানে কিন্তু কোনো ডিসি কম্পোনেন্ট নাই, তার মানে এটা হচ্ছে একটা রেজিস্টিভ সার্কিটের ফল্ট কারেন্টের ওয়েভ শেপ, আর এটা হচ্ছে একটা ইন্ডাকটিভ সার্কিটের ফল্ট কারেন্টের ওয়েভ শেপ। আচ্ছা, এখন আমরা চিন্তা করব সবচেয়ে ওর্স সিনারিও, সবচেয়ে খারাপ সিনারিও কি হতে পারে। সবচেয়ে খারাপ সিনারিও কি হতে পারে, সেটা হচ্ছে গিয়ে ডিসি কম্পোনেন্টের ভ্যালুটা ম্যাক্সিমাম হতে হবে। ডিসি কম্পোনেন্টের ভ্যালু ম্যাক্সিমাম কখন হবে? যখন আলফা মাইনাস থিটার ভ্যালু কত হবে? 1 হবে। 1 হবে, মানে আলফা মাইনাস থিটার ভ্যালু 90 ডিগ্রি হবে, 90 মানে ডিগ্রি হবে। সাইন ইকুয়াল টু কত হবে? 1 হবে। 1। না মানে এই ভ্যালুটা হয়ে যাবে ম্যাক্সিমাম। আমরা এখানে কনসিডার করতেছি আলফা মাইনাস থিটা ইকুয়াল টু কি মাইনাস পাই বাই 2। মাইনাস কেন ধরতেছি? কারণ মাইনাস হলেই মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা অ্যাড হয়ে পজিটিভ দিকে ম্যাগনিটিউডটা ম্যাক্সিমাম হবে। সো ওয়েন আলফা মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস পাই বাই 2, তখন আমাদের কি দেখতে পাচ্ছি? ম্যাক্সিমাম ডিসি কম্পোনেন্ট সিস্টেমের মধ্যে থাকবে। আলফা মাইনাস থিটা ভ্যালু পাই বাই 2 কখন হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি, তার মানে এটা পিওরলি ইন্ডাকটিভ সার্কিট। যদি পিওরলি ইন্ডাকটিভ সার্কিট হয় তাহলে ডিসি কম্পোনেন্টের ম্যাগনিটিউডটা হবে ম্যাক্সিমাম, আর ডিসি কম্পোনেন্টের ম্যাগনিটিউড যদি ম্যাক্সিমাম হয় তাহলে ফল্ট কারেন্টের ম্যাগনিটিউডও হয়ে যাবে ম্যাক্সিমাম। তার মানে এই যে ফল্ট কারেন্টটা, এই ফল্ট কারেন্টটা কিন্তু ভ্যারি করে কিসের উপরে? সার্কিট প্যারামিটারের উপরে। সার্কিটে কি প্যারামিটার আছে? এটা যদি রেজিস্টিভ সার্কিট হয় তাহলে কারেন্টের ম্যাগনিটিউড একরকম হবে, যদি এটা ইন্ডাকটিভ সার্কিট, পিওরলি ইন্ডাকটিভ সার্কিট হয় তাহলে কারেন্টের ম্যাগনিটিউড আরেক রকম হবে। এবং ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে ডিসি কম্পোনেন্ট অ্যাড হওয়ার ফলে কারেন্টের ম্যাগনিটিউড সবচেয়ে বেশি হয়। তাই তাহলে আমাদেরকে যখন সার্কিট ব্রেকার প্লেস করতে হবে কোনো লাইনে, তখন আমরা সবচেয়ে ওর্স সিনারিওটা কনসিডার করে তারপরেই আমরা সার্কিট ব্রেকারকে প্লেস করবো। তার মানে আমাদের এটাকে ইন্ডাকটিভ সার্কিট হিসেবে ট্রিট করেই আমাদের সার্কিট ব্রেকার প্লেস করতে হবে। এই পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, এখানে আলফা যেটা আমরা যেটা বলতেছিলাম আলফা, এই আলফা বলতে হচ্ছে গিয়ে ভোল্টেজ থেকে আমাদের একটা তো বেজ অ্যাঙ্গেল থাকবে, বেজ অ্যাঙ্গেল থেকে ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্সটা হচ্ছে আলফা, আর বেজ অ্যাঙ্গেল থেকে আমাদের কারেন্টের মধ্যে যে ফেজ ডিফারেন্স সেটা হচ্ছে থিটা। তাহলে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্সটা হচ্ছে আলফা মাইনাস থিটা। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। আচ্ছা, যদি না থাকে তাহলে পরের পার্টে চলে যাই আমরা। এটাকে আমরা চিন্তা করলাম কি একটা সিঙ্গেল ফেজ যদি লাইন টু গ্রাউন্ড ফল্ট হয়, এটা একটা ফেজ আমরা কনসিডার করলাম, একটা ফেজ কনসিডার করলাম যেটা লাইন টু গ্রাউন্ড হয়ে গেছে। যদি এরকম হয় যে তিনটা ফেজ শর্ট হয়ে গেছে, তাহলে তিনটা ফেজ যদি শর্ট হয়ে যায়, তিনটা ফেজে কি একই কারেন্ট হবে নাকি তিনটা ফেজে ডিফারেন্ট কারেন্ট হবে বলো তো? স্যার এটা যদি সিমেট্রিক্যাল হয় তাহলে তো স্যার থ্রি ফেজের কারেন্টটা সেম হবে তিনটা ফেজে। এখানে আমি কি বলতেছি? থ্রি ফেজ শর্ট সার্কিট কারেন্টের রেজাল্টেন্ট আমি বলতেছি না, আমি বলতেছি প্রত্যেকটা ফেজের ইন্ডিভিজুয়াল ফেজের ফল্ট কারেন্টের ভ্যালু কি সেম থাকবে না ডিফারেন্ট হবে? ডিফারেন্ট হবে স্যার, সেম তো হবে না। সেম হবে না। কেন সেম হবে না? কারণ আমরা জানি প্রত্যেকটা ফেজের ফেজ ডিফারেন্স কত? 90। 90, 120। 120 ডিগ্রি, মানে আর এর সাথে বি, বি এর সাথে ওয়াই, প্রত্যেকটা ফেজের ফেজ ডিফারেন্স হচ্ছে 120 ডিগ্রি। তাহলে খেয়াল করে দেখো যে আমাদের এখানে তিনটা ফেজ, এটা আর ফেজ, এটা ওয়াই ফেজ, এটা বি ফেজ, তিনটা ফেজ আছে। সো তিনটা ফেজে আমাদের তিন ধরনের কারেন্ট পাবো। একটা ফেজে হয়তো ডিসি কম্পোনেন্টের ম্যাগনিটিউডটা ম্যাক্সিমাম হবে, আরেকটা ফেজে হয়তো ডিসি কম্পোনেন্টের ভ্যালুটা মিনিমাম হবে, আরেকটা ফেজে ডিসি কম্পোনেন্টের ভ্যালুটা 0 হবে। ঠিক আছে? সো আমাদের কারেন্টের এখানে খেয়াল করে দেখো যে তিনটা ওয়েভ শেপ যে আমরা পেলাম, এই জায়গায় দেখো ডিসি কম্পোনেন্টের ভ্যালুটা সবচেয়ে কম, -27%। তার মানে এখানে আমাদের এসি প্লাস ডিসি যেটা যোগ হচ্ছে, যোগ হয়ে কিন্তু কারেন্টের ম্যাগনিটিউডে অত ডিফারেন্স হচ্ছে না।
কিন্তু এখানে দেখো পরেরটাতে ওয়াই ফেজে কিন্তু আমাদের ডিসি কম্পোনেন্টের ভ্যালুটা সবচেয়ে বেশি 97%। সো এখানে আমাদের কিন্তু ফল কারেন্টের ম্যাগনিটিউডটা পজিটিভ দিকে ম্যাক্সিমাম। সো এখানে এটা হচ্ছে গিয়ে ফল কারেন্টটা। সো এই আর নিচেরটা দেখো, নিচেরটা হচ্ছে গিয়ে নেগেটিভে ম্যাক্সিমাম, ডিসি কম্পোনেন্টটা হচ্ছে নেগেটিভে ম্যাক্সিমাম। সো এখানে কিন্তু ফল কারেন্টটা নেগেটিভ দিকে ম্যাক্সিমাম হচ্ছে ডিসি কম্পোনেন্টের কারণে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা ফেজে তিন ধরনের কারেন্ট ফ্লো করছে। এখন এই তিনটা ফেজের কারেন্ট কি হয়ে গেছে? শর্ট হয়ে গেছে। এই তিনটা ফেজ কিন্তু থ্রি ফেজ শর্ট হয়ে গেছে। তাহলে তিনটা ফেজে যে শর্ট হয়ে গেল, তাহলে আমাদের রেজাল্টেন্ট কারেন্টটা কত হবে? আর ফেজের কারেন্ট যোগ ওয়াই ফেজের কারেন্ট যোগ বি ফেজের কারেন্ট। তাহলে তিনটা ফেজের কারেন্ট যদি আমি যোগ করি, তাহলে আমাদের ওয়েভ শেপটা আসবে কিরকম? এরকম আসবে। পজিটিভেও ম্যাক্সিমাম আসবে, নেগেটিভেও ম্যাক্সিমাম আসবে। তাহলে প্রথম পোর্শনটা যেটা, এই প্রথম 1 to 2 সাইকেল পোর্শন, এই পোর্শনটাকে আমরা বলি সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড। এর পরের যে পোর্শনটা, এই পরের পোর্শনটাকে আমরা বলি ট্রানজিয়েন্ট পিরিয়ড। আর এর পরের যে পোর্শনটা, এই পোর্শন হচ্ছে স্টেডি স্টেট পিরিয়ড। তার মানে এই স্টেডি স্টেট পিরিয়ডে কি ডিসি কম্পোনেন্ট আছে না নাকি নাই? স্যার নাই। নাই স্যার। এই জায়গায় ডিসি কম্পোনেন্ট নাই। তার মানে দেখো এখানে কিন্তু এই এই ওয়েভ শেপটা কিন্তু সিমেট্রিক্যাল। তার মানে এখানে সিমেট্রিক্যাল মানে কি, এর এভারেজ ভ্যালু কিন্তু জিরো। ঠিক আছে, উপরে নিচে যোগ করলে জিরো আসবে। আর এটা হচ্ছে কি আমাদের ট্রানজিয়েন্ট পিরিয়ড, এখানেও কিন্তু ডিসি কম্পোনেন্ট আছে, সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডেও ডিসি কম্পোনেন্ট থাকবে। সবচেয়ে বেশি ডিসি কম্পোনেন্ট কোথায় থাকবে? সাব ট্রানজিয়েন্টে স্যার। সাবট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্ট পিরিয়ড। আচ্ছা, সো এই জিনিসটা আমাদের কনসিডারেশনে নিতে হবে। সো এখন যদি একটা থ্রি ফেজ শর্ট সার্কিট হয়, আমাদের তো একটা থ্রি ফেজ সার্কিট ব্রেকার, এখানে থ্রি ফেজ সার্কিট ব্রেকারে এক এক ফেজে এক এক ধরনের কারেন্ট। কিন্তু সবচেয়ে খারাপ কারেন্টটা কনসিডার আমরা করব। সবচেয়ে খারাপ কোন ফেজে যাচ্ছে বলো তো কারেন্টটা, এই তিনটা ফেজের মধ্যে? লাস্টেরটায় নেগেটিভ। লাস্টেরটায় ওয়াই 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 এ, কারণ ওয়াই এর ক্ষেত্রে ম্যাগনিটিউডটা কি সবচেয়ে বেশি, পজিটিভে বেশি, আর বি এর লাস্টেরটাই হচ্ছে নেগেটিভে বেশি। ঠিক আছে, সো এই দুইটাই আমাদের কনসিডারেশনে আনতে হবে, যেহেতু এটা প্রতিনিয়ত অল্টারনেট করতেছে। কিন্তু যেহেতু এটা পজিটিভে ম্যাক্সিমাম, সো এটা এই 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 কারেন্টটা আমাদের সার্কিট ব্রেকারকে ড্যামেজ করতে পারে। সো এই কারেন্টটা কনসিডারেশন আমাদের নিতে হবে। তো যাই হোক, আমাদের এই যে সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড গেল, ট্রানজিয়েন্ট পিরিয়ড গেল, আর স্টেডি স্টেট পিরিয়ড গেল, এই কারেন্টটা কিন্তু সার্কিট ব্রেকারের ভিতর দিয়ে যাবে। এখন এই কতটুকু সময় সার্কিট ব্রেকারের ভিতর দিয়ে যাবে সেটা যদি আমরা কনসিডার করি, তাহলে পরের স্লাইডটা একটু দেখি আমরা একটু। আচ্ছা, সো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এটা হচ্ছে কি আমাদের সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড। ঠিক আছে, সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড। তো এখন একটা সার্কিট ব্রেকারে একটা লাইনে যখন ফল্ট হবে, ধরো এট টি ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে কি টি এর লাইন, এক্স এক্সিসে হচ্ছে টি, টি ইকুয়াল টু জিরোতে শর্ট সার্কিট হলো। শর্ট সার্কিট হওয়ার সাথে সাথেই কিন্তু সার্কিট ব্রেকার ওপেন হয়ে যাবে না। ফল্ট হওয়ার সাথে সাথে কি হবে, সিটি সেন্স করবে যে ফল্ট কারেন্ট আসছে। ফল্ট কারেন্ট আসার পরে সিটি সেন্স করে কাকে সিগন্যাল দিবে? রিলেকে সিগন্যাল দিবে। রিলে সিগন্যাল পাওয়ার সাথে সাথে সে কাকে সিগন্যাল দিবে? ট্রিপ কয়েলকে সিগন্যাল দিবে, সার্কিট ব্রেকারের ট্রিপ কয়েলকে। তারপরে কি হবে? সার্কিট ব্রেকার ওপেন হবে। ওপেন হলে কি হবে? আর্ক জেনারেট করবে। আর্কটাকে আমরা ইন্টারাপশন করব কোথায়? অ্যাট আই ইকুয়াল টু জিরোতে। যেহেতু আর্কিং আই ইকুয়াল টু জিরোতে আমাদের কারেন্ট জিরো থাকে, সো আমাদের আর্ক ইন্টারাপশন করাটা ইজিয়ার হবে। সো আই ইকুয়াল টু জিরোতে ইন্টারাপশন করার পরে ফল্ট কারেন্ট ক্লিয়ার হবে। তাহলে আমরা বলতে পারি যে সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডে ফল্টটা ডিটেকশন হবে, অর্থাৎ ফল্ট হয়েছে সেটা ডিটেকশন হবে। ডিটেকশন হওয়ার পর অপারেট করতে তার সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড পার হয়ে যাবে। অপারেট করতে গিয়ে সে দেখা যাবে যে 2-3 সাইকেল পরে গিয়ে অপারেট করতেছে, যেটা অপারেট করতেছে অ্যাকচুয়ালি ট্রানজিয়েন্ট পিরিয়ডে। তার মানে ট্রানজিয়েন্ট পিরিয়ডে কিন্তু সার্কিট ব্রেকার ওপেন হচ্ছে। ফল্ট হচ্ছে সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডে, সিটিপিটি সেন্স করছে, সেন্স করে রিলেকে সিগন্যাল দিচ্ছে, এই যে সময়টা চলে গেল, চলে গিয়ে কোথায় চলে আসলো? ট্রানজিয়েন্ট পিরিয়ডে। ট্রানজিয়েন্ট পিরিয়ডে আমরা সার্কিট ব্রেকারকে ফাইনালি ওপেন করতেছি। তো ওপেন করার পর্যন্ত এই কারেন্টটা সার্কিট ব্রেকারের ভিতর দিয়ে যাবে। এই সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড, ট্রানজিয়েন্ট পিরিয়ডের কারেন্টটা সার্কিট ব্রেকারের ভিতর দিয়ে যাবে। ঠিক আছে, সো এই কারেন্টটাকে হ্যান্ডেল করার অ্যাবিলিটি সার্কিট ব্রেকারের থাকতে হবে। তাহলে আমাদের পরের যে পয়েন্টটা আমরা একটু দেখি, দ্য আরএমএস ভ্যালু অফ দ্য কারেন্ট, মানে সার্কিট ব্রেকার ওপেন হচ্ছে ট্রানজিয়েন্ট পিরিয়ডে। সো দ্য আরএমএস ভ্যালু অফ দ্য কারেন্ট এট দ্য ইনস্ট্যান্ট অফ কন্ট্যাক্ট সেপারেশন ইজ কল্ড দ্য ব্রেকিং কারেন্ট অফ দ্য সার্কিট ব্রেকার অ্যান্ড ইজ এক্সপ্রেসড ইন কিলো অ্যাম্পিয়ার। তার মানে যে পিরিয়ডে সার্কিট ব্রেকারটা ওপেন হয়, কোন পিরিয়ডে? ট্রানজিয়েন্ট পিরিয়ডে। যেহেতু আমাদের সময় লাগবে, ওপেন সাথে সাথে হবে না,
সো এই ট্রানজিয়েন্ট পিরিয়ডের এই কারেন্টটাকে আমরা বলি ব্রেকিং কারেন্ট, অর্থাৎ এই জায়গায় সার্কিট ব্রেকার ওপেন হচ্ছে, এই ব্রেক হচ্ছে। সো এই জন্য এই কারেন্টটাকে আমরা বলি ব্রেকিং কারেন্ট অফ দ্য সার্কিট ব্রেকার। In other words, the breaking current is equal to the RMS value of the fault current under transient period, অর্থাৎ ট্রানজিয়েন্ট পিরিয়ডের কারেন্টটাকেই আমরা বলি কি ব্রেকিং কারেন্ট অফ দ্য সার্কিট ব্রেকার। সো সেটাই বলতেছে যে কি হ্যাভিং দ্য ফল কারেন্ট বিন সেন্সড বাই সিটি, সিটি যখন ফল কারেন্ট সেন্স করবে কোন পিরিয়ডে? সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডে। সো দ্য অপারেশন অফ দ্য প্রোটেক্টিভ রিলে স্টার্টস, রিলের কাজ শুরু হয়ে যাবে। দ্য সার্কিট ব্রেকার কন্ট্যাক্ট স্টার্টস টু অ্যাপার্ট আফটার দ্য অপারেশন অফ দ্য প্রোটেক্টিভ রিলে। সার্কিট ব্রেকার কাজ করবে কখন? রিলে কাজ শেষ হয়ে যাওয়ার পর, অর্থাৎ রিলে ট্রিপ সিগন্যাল যখন দিবে তখন সার্কিট ব্রেকার কাজ শুরু করবে। So the contacts of the circuit breaker generally starts to separate when the initial fault current reduces to a lower value in transient period. তার মানে এই সময় কিন্তু কারেন্টের ম্যাগনিটিউডটা কমে গেছে, এই সময় সার্কিট ব্রেকার ওপেন হচ্ছে, ঠিক আছে। সো এই পিরিয়ডটাকে আমরা বলি ট্রানজিয়েন্ট পিরিয়ড, এবং এই জায়গায় কারেন্টটাকে আমরা বলি ব্রেকিং কারেন্ট অফ এ সার্কিট ব্রেকার। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের তিনটা পিরিয়ডে কিন্তু সেম কারেন্ট না ডিফারেন্ট কারেন্ট? ডিফারেন্ট কারেন্ট। তাহলে আমাদের কোন পিরিয়ডে রিঅ্যাকটেন্স সবচেয়ে কম হবে বলো তো? সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডে, না ট্রানজিয়েন্ট পিরিয়ডে, না স্টেডি স্টেট পিরিয়ডে? সবচেয়ে রিঅ্যাকটেন্স কম হবে কোন পিরিয়ডে? সাব স্যার ট্রানজিয়েন্ট। আই তো সবচেয়ে বেশি সাবট্রানজিয়েন্ট পিরিয়ড, তাহলে সাবট্রানজিয়েন্ট পিরিয়ডের রিঅ্যাকটেন্স কম হবে না? হ্যাঁ, তার মানে আই যেহেতু সবচেয়ে বেশি কি সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডে, তাহলে সাব ট্রানজিয়েন্ট যে রিঅ্যাকটেন্স, যেটাকে আমরা এক্স প্রাইম ডি বলতেছি, এই সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাকটেন্সটা হবে সবচেয়ে কম কম্পেয়ার টু ট্রানজিয়েন্ট রিঅ্যাকটেন্স অ্যান্ড স্টেডি স্টেট রিঅ্যাকটেন্স। তার মানে এটা এক্স ডবল প্রাইম ডি যেটা, সেটা হচ্ছে কি আমাদের ট্রানজিয়েন্ট রিঅ্যাকটেন্স, আর এক্স ট্রিপল প্রাইম ডি যেটা, সেটা হচ্ছে আমাদের স্টেডি স্টেট রিঅ্যাকটেন্স। এখানে ই তো সেম, ই তো আর চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে কি আমাদের সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাকটেন্স, যার ফলে কারেন্টের ম্যাগনিটিউড কিন্তু ডিফারেন্ট হচ্ছে। সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডে কারেন্টের ম্যাগনিটিউড যেহেতু সবচেয়ে বেশি, আমরা বলতে পারি সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাকটেন্সের ভ্যালু হচ্ছে সবচেয়ে কম, যেহেতু ভোল্টেজ ইকুয়াল টু সেম, ভোল্টেজ প্রত্যেকটা ক্ষেত্রে সেম। সো সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাকটেন্স হচ্ছে সবচেয়ে কম কম্পেয়ার টু ট্রানজিয়েন্ট রিঅ্যাকটেন্স অ্যান্ড স্টেডি স্টেট রিঅ্যাকটেন্স। এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, এখন আসো আরেকটা কারেন্ট, যেটাকে আমরা বলি মেকিং কারেন্ট অফ এ সার্কিট ব্রেকার। আমাদের সার্কিটে দুই ধরনের কারেন্ট হয়, একটা ব্রেকিং কারেন্ট, যেটা আমরা বললাম যে ব্রেকিং কারেন্টটা হচ্ছে গিয়ে ট্রানজিয়েন্ট পিরিয়ডের কারেন্ট, যখন সার্কিট ব্রেকার ওপেন হয় সেই পিরিয়ডের কারেন্টটাকে আমরা বলি ব্রেকিং কারেন্ট। এখন একটা সিনারিও কনসিডার করো যে আমি এখন একটা লাইনে কাজ করতে যাচ্ছি, একটা লাইনে মেনটেনেন্স করতে যাচ্ছি। সো মেনটেনেন্স করলে তো সার্কিট ব্রেকার ওপেন করব, ওপেন করে তারপরে মেনটেনেন্স করব, আর্থিং সুইচ ক্লোজ করে মেনটেনেন্স করলাম। মেনটেনেন্স করা অবস্থায় যদি লাইনে কোনো একটা ফল্ট হয়, তাহলে লাইনের কারেন্ট কত? স্যার অনেক হবে, ম্যাগনিটিউডটা তো হাই থাকবে। মেনটেনেন্স করার সময় লাইনে যদি ফল্ট হয় তাহলে লাইন কারেন্ট কত? মেইনটেনেন্সের সময় তো স্যার ওপেন থাকে, তাহলে লাইন কারেন্ট জিরো হবে স্যার। জিরো হবে, ঠিক আছে। সো জি স্যার। মেনটেনেন্স করার সময় কিন্তু আমাদের সার্কিট ব্রেকার ওপেন, এখন কিন্তু কোনো কারেন্ট নাই, ঠিক আছে। সো ফল্ট হয়েছে কোথাও, কোনো কোনো দূরে কোথাও ফল্ট হয়েছে, হয়তো লাইন টু গ্রাউন্ড ফল্ট, এই অবস্থায় কিন্তু আমাদের কারেন্ট জিরো। এখন আমার মেইনটেনেন্স শেষ, আমি তো জানি না যে ফল্ট হয়েছে সিস্টেমে, ঠিক আছে, লাইন টু গ্রাউন্ড, লাইনটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড অবস্থায় আছে। এই অবস্থায় আমি যদি সার্কিট ব্রেকারের কন্ট্যাক্টটাকে ক্লোজ করি, খেয়াল করে দেখো, এই অবস্থায় সার্কিট ব্রেকারের কন্ট্যাক্টটাকে ক্লোজ করলে ফার্স্ট হাফ সাইকেলে কারেন্টের ম্যাগনিটিউডটা হয়ে যাবে ম্যাক্সিমাম। প্রথম হাফ সাইকেলেই কারেন্টের ম্যাগনিটিউডটা অনেক বেড়ে যাবে। এই কারেন্টটাকে আমরা বলি মেকিং কারেন্ট অফ এ সার্কিট ব্রেকার। অর্থাৎ এক্সিস্টিং ফল্টে, ইফ এ সার্কিট ব্রেকার ক্লোজেস ইজ কন্ট্যাক্ট অন এক্সিস্টিং ফল্ট, দ্য কারেন্ট উড ইনক্রিজ টু এ পিক ভ্যালু ডিউরিং দ্য ফার্স্ট হাফ সাইকেল। এই যে ফার্স্ট হাফ সাইকেল, এই ফার্স্ট হাফ সাইকেলে কারেন্টের ম্যাগনিটিউডটা হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম ফ্রম দ্য ইনস্ট্যান্ট অফ ক্লোজিং দ্য সার্কিট ব্রেকার। ক্লোজ করার সাথে সাথে কারেন্টের ম্যাগনিটিউডটা ফার্স্ট হাফ সাইকেলে ম্যাক্সিমাম হয়ে যাবে। দিস পিক ভ্যালু অফ দ্য ফল্ট কারেন্ট ইজ কল্ড দ্য মেকিং কারেন্ট অফ দ্য সার্কিট ব্রেকার। মেক মানে হচ্ছে ক্লোজ। সো ক্লোজিং করতেছি কোন সময়? এক্সিস্টিং ফল্টে। এক্সিস্টিং ফল্টে কেন ক্লোজ করতেছি আমরা বললাম, এটা একটা অ্যাক্সিডেন্টাল অপারেশন। সো এই অপারেশনের ফলে আমাদের ফার্স্ট হাফ সাইকেলে এই কারেন্টের ম্যাগনিটিউডটা হয়ে যাবে ম্যাক্সিমাম। এই কারেন্টটাকে আমরা বলি মেকিং কারেন্ট অফ এ সার্কিট ব্রেকার। তাহলে মেকিং কারেন্টটা কোন পিরিয়ডে কারেন্ট? সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড না ট্রানজিয়েন্ট পিরিয়ড? সাবট্রানজিয়েন্ট স্যার।
ঠিক আছে। সো এটা মনে রাখতে হবে, সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডের কারেন্টটাকে আমরা বলতেছি মেকিং কারেন্ট অফ এ সার্কিট ব্রেকার, এবং এটা ম্যাথমেটিক্যালি প্রুভ করা যায় যে এই সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডের যে কারেন্টটা, এটা ট্রানজিয়েন্ট পিরিয়ডের কারেন্টের থেকে প্রায় 2.55 টাইমস হায়ার, অর্থাৎ এটা প্রায় 2.5 গুণ বেশি কারেন্ট যাচ্ছে সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডে। এখানে স্কেল অনুযায়ী আঁকা হয় নাই, কিন্তু স্কেল অনুযায়ী যদি আঁকা হতো তাহলে দেখতে যে এই কারেন্টের ম্যাগনিটিউডটা এটার তুলনায় প্রায় 2.5 গুণ বেশি। ঠিক আছে। সো এটা স্কেল অনুযায়ী যেহেতু ড্র করা হয় নাই, এখানে তোমরা হয়তো বুঝতে পারছো না, এখানে দেখে তো মনে হচ্ছে প্রায় 1.5 টাইমস হতে পারে, বাট অ্যাকচুয়ালি এটার ম্যাগনিটিউডটা কিন্তু আরো বেশি, সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডের কারেন্টটার ম্যাগনিটিউডটা প্রায় 2.5 গুণ বেশি। সো এই কারেন্টটাকে আমরা বলতেছি মেকিং কারেন্ট অফ এ সার্কিট ব্রেকার। তাহলে মেকিং কারেন্ট আর ব্রেকিং কারেন্টের মধ্যে ডিফারেন্স কি বুঝতে পারছো? হ্যালো। স্যার, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আসো সবচেয়ে আচ্ছা, এরপরে যে এক্সপ্রেশনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আইটি, দ্য এক্সপ্রেশন অফ ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট অফ এ ফেজ ফর এ 3 ফেজ সলিড ফল্ট এট দ্য টার্মিনাল অফ এন আনলোডেড জেনারেটর। এখন 3 ফেজ যদি শর্ট সার্কিট হয়ে যায়, আমরা এই যে একটু আগে যে ইয়ে করলাম যে এখানে একটা 3 ফেজ শর্ট হয়ে গেছে, 3 ফেজ শর্ট হয়ে গেলে এই শর্ট সার্কিট কারেন্টের এক্সপ্রেশনটা কি হবে? আমরা এখানে সিঙ্গেল ফেজ শর্ট করছিলাম, সিঙ্গেল ফেজ শর্ট করার ফলে, একটা লাইন শর্ট করার ফলে আমাদের কারেন্টের এক্সপ্রেশনটা কি ছিল? এই আইটি ইকুয়াল টু এ ভিএম বাই জেড সাইন ওমেগা টি প্লাস আলফা মাইনাস থিটা আর মাইনাস ভিএম বাই জেড ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি সাইন আলফা মাইনাস থিটা, এরকম একটা এক্সপ্রেশন পাইছিলাম। এবং এক্সপ্রেশনে আমরা দেখছিলাম যে এখানে একটা ওমেগা টার্ম আসে আর এখানে কোনো ওমেগা টার্ম আসে না, তার মানে একটা এসি কম্পোনেন্ট একটা ডিসি কম্পোনেন্ট। সিমিলারলি যদি 3 ফেজ শর্ট সার্কিট হয়, অর্থাৎ এখানে যদি 3টা ফেজ শর্ট সার্কিট হয়, তাহলে রেজাল্টেন্ট শর্ট সার্কিট কারেন্টের যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, এটা তোমাদের মুখস্থ করতে হবে না, জাস্ট একটু দেখে রাখো। এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে আমরা কি দেখতে পাচ্ছি, আইটির যে ভ্যালুটা আসতেছে সেটার মধ্যে আমাদের একটা কিন্তু প্রথম টার্মের মধ্যে, এই যে প্রথম যে টার্মটা, এটা হচ্ছে কি প্রথম টার্মটা, প্রথম টার্মের মধ্যে কিন্তু আমাদের কি আছে, এই প্রথম টার্মের ভিতরে কিন্তু একটা ওমেগার টার্ম আছে, এই যে দেখো ডব্লিউটি, ডব্লিউটি মানে এটা ডব্লিউ না, এটা ওমেগা, ওমেগা টি, এই ওমেগার টার্ম আছে। আর সেকেন্ড টার্মটার মধ্যে কিন্তু কোনো ওমেগার পোর্শন নাই, তার মানে আমরা এখানেও বলতে পারি এটার ভিতরে দুইটা পোর্শন থাকবে, একটা হচ্ছে এসি কম্পোনেন্ট আর একটা হচ্ছে ডিসি কম্পোনেন্ট। এটা কিসের জন্য? এটা হচ্ছে কি 3 ফেজ সলিড ফল্ট, ঠিক আছে, 3 ফেজ শর্ট। আর ওটা দেখছিলাম, প্রথমটা দেখেছিলাম সিঙ্গেল ফেজ শর্ট সার্কিট যদি হয়। এটা হচ্ছে 3 ফেজ শর্ট সার্কিট কারেন্টের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। তো এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনেও আমরা দেখতে পাচ্ছি যে দুই ধরনের কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে এসি কম্পোনেন্ট আর একটা হচ্ছে ডিসি কম্পোনেন্ট। সো এই জায়গায় এখানে আরএমএস ব্রেকিং কারেন্ট, কারেন্ট মানে কি, যখন এটা ট্রানজিয়েন্ট পিরিয়ডে সাব ট্রানজিয়েন্ট এটা ট্রানজিয়েন্ট পিরিয়ডে যে কারেন্টটা সেটাকে তো আমরা ব্রেকিং কারেন্ট বলি। সো এই ট্রানজিয়েন্ট পিরিয়ডের কারেন্টটা যদি সিমেট্রিক্যাল হয় তখন এটাকে ইকুয়াল টু এক্সপ্রেশন আসবে এসি স্কোয়ার ডিভাইডেড বাই √2। সিমেট্রিক্যাল মানে কি? সিমেট্রিক্যাল মানে স্যার, 3টা ফেসে আর কি আমার সেম। সিমেট্রিক্যাল মানে হচ্ছে তার এভারেজ ভ্যালু জিরো। এভারেজ ভ্যালু জিরো মানে এখানে কোনো ডিসি কম্পোনেন্ট থাকবে না, ঠিক আছে। আমাদের একটু যদি আমরা আগের ওয়েভ শেপটা একটু খেয়াল করি, এখানে দুইটা ওয়েভ শেপ আছে, এই দুইটা ওয়েভ শেপের মধ্যে কোনটা সিমেট্রিক্যাল কোনটা অ্যাসিমেট্রিক্যাল বলো তো? স্যার, উপরেরটা সিমেট্রিক্যাল তো স্যার। উপরেরটা সিমেট্রি। উপরেরটা সিমেট্রিক্যাল, তার মানে কি আমাদের এর এভারেজ ভ্যালু জিরো, তার মানে এখানে কি কোনো ডিসি কম্পোনেন্ট আছে? না স্যার। না স্যার। আর নিচেরটা কি, এটা অ্যাসিমেট্রিক্যাল, ঠিক আছে। সো এখানে আমাদের ডিসি কম্পোনেন্ট থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিমেট্রিক্যাল যদি হয় তাহলে কারেন্টের এক্সপ্রেশনটা বের করার ফর্মুলা হচ্ছে আইআরএমএস ইকুয়াল টু আইএসি স্কোয়ার ডিভাইডেড বাই √2, যেহেতু এখানে কোনো ডিসি কম্পোনেন্ট নাই। আর যদি অ্যাসিমেট্রিক্যাল হয় তাহলে এটার মধ্যে একটা ডিসি কম্পোনেন্ট থাকবে বা ডিসি পার্ট থাকবে, তার মানে আমাদের কারেন্টের এক্সপ্রেশনটা হবে আইআরএমএস ইকুয়াল টু আইএসি স্কোয়ার ডিভাইডেড বাই √2 প্লাস আইডিসি স্কোয়ার। তাহলে আমাদের সব যদি ব্রেকিং ক্যাপাসিটি, অর্থাৎ একটা সার্কিট ব্রেকারের যে ব্রেক করবে বা তার রাপচারিং ক্যাপাসিটি কত হবে সেটা আমি কিভাবে কিভাবে বের করব? বের করার ফর্মুলাটা আমরা জানি, পাওয়ারের এক্সপ্রেশন, 3 ফেজ পাওয়ার এক্সপ্রেশনটা কি, √3 ভি ইন্টু আই। তাহলে √3 ইন্টু লাইন ভোল্টেজ, এটা হচ্ছে কেভিটা হচ্ছে তার লাইন ভোল্টেজ, আর ইন্টু কিলো অ্যাম্পিয়ার। কিলো অ্যাম্পিয়ার এখন কোনটা কনসিডার করবো, সিমেট্রিক্যালটা না অ্যাসিমেট্রিক্যালটা? অ্যাসিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল কনসিডার করবো? স্যার অ্যাসিমেট্রিক্যাল। অ্যাসিমেট্রিক্যাল কনসিডার করবো। অ্যাসিমেট্রিক্যাল কনসিডার করবো কেন? কারণ এই কারেন্টটা কিন্তু ম্যাক্সিমাম, ঠিক আছে। এই কারেন্টের কারণে কিন্তু আমাদের ম্যাক্সিমাম কারেন্ট কিন্তু এই কারেন্টটা, সো এই কারেন্টটা ম্যাক্সিমাম কারেন্টটা টলারেট করার অ্যাবিলিটি সার্কিট ব্রেকারে থাকতে হবে। আমি যদি সিমেট্রিক্যাল ধরে হিসাব করি
তাহলে তাহলে তো স্যার ডিসি পার্টটা বাদ চলে যাচ্ছে এই জন্য। হ্যাঁ, তাহলে ডিসি পার্টটাকে কনসিডারেশনে আনতে হবে, যার যার ফলে কারণ কারেন্ট ডিসি পার্টে কিন্তু কারেন্টের ম্যাগনিটিউডটা বেশি। ঠিক আছে, সো এটা কনসিডারেশনে আনতে হবে। তার মানে আমাদের রাপচারিং ক্যাপাসিটি বলতে আমাদের এই কারেন্টটা বুঝতেছি। আচ্ছা, এখন আমি যদি বলি যে মেকিং কারেন্টের জন্য বের করো, মেকিং কারেন্টটা কোন পিরিয়ডের কারেন্ট? ট্রানজিয়েন্ট পিরিয়ডে, সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডের কারেন্ট। সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডের কারেন্টটা আমি বললাম যে এটা প্রুফ করা যায়। এটা প্রুফ করা যায় কি, যে মেকিং কারেন্ট ইজ ইকুয়াল টু 2.55 হায়ার দেন ব্রেকিং কারেন্ট। তার মানে 2.55 টাইমস, তার মানে এটা হচ্ছে গিয়ে মেকিং কারেন্টের থেকে প্রায় আড়াই গুণ বেশি। আড়াই গুণ যদি বেশি হয়, তাহলে মেকিং ক্যাপাসিটি যদি আমি বলতে চাই পারি বলি মেকিং ক্যাপাসিটি, তাহলে আমরা কিভাবে বের করব? মেকিং ক্যাপাসিটি বের করতে হলে আমাদের ব্রেকিং ক্যাপাসিটি বের করতে হবে, তাকে যদি আমরা 2.55 টাইমস দিয়ে গুণ করি তাহলেই আমরা কি পেয়ে যাব? মেকিং ক্যাপাসিটি। কেন? কারণ মেকিং ক্যাপাসিটি আর ব্রেকিং ক্যাপাসিটির মধ্যে পার্থক্য কিন্তু শুধুমাত্র এই কারেন্টে। √3 টার্মসটাও ঠিক থাকবে, ভোল্টেজ টার্মটাও ঠিক থাকবে, যে লাইনে প্লেস করব সেই ভোল্টেজ তো সেমই থাকবে, শুধু চেঞ্জ হবে কি কারেন্টে। কারেন্টটা, ব্রেকিং কারেন্টটা হচ্ছে কম, মেকিং কারেন্টটা হচ্ছে বেশি। কত টাইমস বেশি? 2.55 টাইমস বেশি। তার মানে 2.55 দিয়ে যদি আমি গুণ করি তাহলেই আমাদের মেকিং ক্যাপাসিটিটা পাবো। সো মেকিং ক্যাপাসিটিটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটার এখনই কিন্তু মেকিং কারেন্টটাই কিন্তু সবচেয়ে বেশি কারেন্ট। ঠিক আছে, সো আমাদের এই কারেন্টটাকেই কনসিডারেশনে আনতে হবে। সো মেকিং ক্যাপাসিটি বের করার ফর্মুলা এটা মনে রাখবা যে 2.55 টাইমস হায়ার দেন সিমেট্রিক্যাল ব্রেকিং ক্যাপাসিটি। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এই এক্সপ্রেশনে কারো কোনো কোশ্চেন আছে? স্যার এখানে সিমেট্রিক্যাল ব্রেকিং ক্যাপাসিটি কেন বলছে? সিমেট্রিক্যাল হতে পারে কখন বলো তো? রেজিস্টিভে না ইন্ডাকটিভে? স্যার রেজিস্টিভে। রেজিস্টিভে। তো এখন যদি আমি একটা রেজিস্টিভ সার্কিটকে ব্রেক করতে চাই, আমি তো এখানে ব্রেকিং ক্যাপাসিটিটা বাড়ায় আমার লাভ নাই, তাই না? কারণ ব্রেকিং ক্যাপাসিটি যত বাড়াবো আমাদের কস্টিংটা কি হবে? তত বাড়বে। বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, সো এখানে আমাদের দুইটা জিনিসই আমরা কোথায় এটা সিলেক্ট করতেছি, কোথায় আমরা এটাকে প্লেস করব, সার্কিট ব্রেকারটাকে সিলেকশনটাই হচ্ছে ইম্পর্টেন্ট। কোন জায়গায় আমরা প্লেস করব, আমরা কি এটা রেজিস্টিভ সার্কিটের জন্য প্রোটেকশন দিব, নাকি ইন্ডাকটিভ সার্কিটের জন্য প্রোটেকশন দিব, না ক্যাপাসিটিভ সার্কিটের জন্য প্রোটেকশন দিব? সো এই 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 জিনিসটা এই জন্য জানাটা দরকার। সাথে সাথে কস্ট যে এফেক্টিভ হচ্ছে কিনা সেটাও আমাদের কনসিডারেশনে আনতে হবে। এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? না স্যার, বুঝছি। আচ্ছা, লাস্ট যেটা আজকে আমাদের টপিকস, কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিকস আজকে, এই টপিকসটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা ফাইনালের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কারেন্ট ইন্টারাপশন ইন এসি সার্কিট ব্রেকার। এটা ভালো করে অবজার্ভ করো, কারেন্ট ইন্টারাপশন ইন এসি সার্কিট ব্রেকার। আমরা কিভাবে সার্কিট ব্রেকারের ভিতরে কারেন্ট ইন্টারাপশন হয়, কমপ্লিট হয়। আমরা এতদিন ডিসি সার্কিট দেখে আসছি, ডিসি সার্কিটের ক্ষেত্রে কিন্তু কারেন্ট ইন্টারাপশন বা এসি সার্কিট যে দেখে আসছি, কারেন্ট ইন্টারাপশন কিন্তু ইজি। কিভাবে? খেয়াল করে দেখো, এই জায়গায় আমরা একটা এক্সাম্পল দেখাচ্ছি। এই এক্সাম্পলে আমাদের এই অবস্থায় সার্কিট ব্রেকারটা কি ওপেন না ক্লোজ? এই প্রথম সার্কিটে স্যার ওপেন স্যার। ওপেন, তার মানে এখান থেকে কোনো কারেন্ট যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে না স্যার। যাচ্ছে না। কিন্তু এই জায়গার ভোল্টেজ কত? এই সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট স্পেসে স্যার লাইন মানে জেনারেটরের যে ভোল্টেজটা 10 ভোল্টই পাবে স্যার। হ্যাঁ, জেনারেটর যে ভোল্টেজ সেই ভোল্টেজই পাবে, কারণ যে ওপেন সার্কিটে কারেন্ট ফ্লো করে না, সো কোথাও কোনো ড্রপ নাই, তার মানে ওপেন সার্কিটে ভোল্টেজ হচ্ছে ম্যাক্সিমাম। সো ম্যাক্সিমাম ভোল্টেজটাই কিন্তু এখানে চলে আসবে। তার মানে আমি যদি এই ওয়েভ শেপটা দেখি, ভি ভার্সেস টি, এই জায়গায় দেখো খেয়াল করে ভোল্টেজ ম্যাক্সিমাম। এই কন্ডিশনে ভোল্টেজ আমাদের সার্কিট ব্রেকারের এক কোষে ম্যাক্সিমাম, কিন্তু সার্কিট ব্রেকারের ভিতর দিয়ে কিন্তু কোনো কারেন্ট যাচ্ছে না, আই ইকুয়াল টু 0। কিন্তু যেই আমি সার্কিটটাকে ক্লোজ করলাম, সার্কিটটা এখানে দেখো, এখানে সার্কিটটা ক্লোজ করার সাথে সাথে ভোল্টেজটা কত হয়ে যাবে? স্যার ভোল্টেজটা ড্রপ করবে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে স্যার। ভোল্টেজটা পুরোটাই ড্রপ করবে রেজিস্ট্যান্স অ্যাক্রসে। সো আমাদের সার্কিট ব্রেকারের অ্যাক্রসে ভোল্টেজ কত হবে? 0 হবে স্যার। 0 হবে, যেহেতু শর্ট সার্কিটের ভোল্টেজ 0। জি জি সো স্যার। ভোল্টেজ 0, তার মানে এখানে ভোল্টেজ 0, বাট কারেন্টের ভ্যালুটা কত হবে? কারেন্টের ভ্যালু স্যার 5 অ্যাম্পিয়ার হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম কারেন্ট, মানে ম্যাক্সিমাম হয়ে ম্যাক্সিমাম কত যাচ্ছে। কারেন্ট? 10 ভোল্ট ডিভাইডেড বাই এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। সো এখানে আমাদের ম্যাক্সিমাম কারেন্ট যাবে। তার মানে আমরা দেখতেছি যে সার্কিটটা যেই ক্লোজ করলাম, ক্লোজ করার সাথে সাথে কিন্তু কারেন্টের ভ্যালুটা হয়ে গেল ম্যাক্সিমাম, ভোল্টেজটা হয়ে গেল 0। আমাদের কিন্তু এটা কিন্তু ইনস্ট্যান্ট হচ্ছে, এখানে কিন্তু কোনো ডিলে হবে না। তার মানে এই জায়গা থেকে এই জায়গায় যে যাচ্ছে আমাদের কোনো ডিলে হচ্ছে না। আমাদের এই জায়গায় সার্কিটটা কি ওপেন না ক্লোজ? এই কন্ডিশনে, উপরের কন্ডিশনে ওপেন ওপেন স্যার। এই জায়গায় ওপেন ওপেন, আর এই জায়গায় ক্লোজ। মানে এখানে ক্লোজ ক্লোজ। থেকে ওপেন যাই, ওপেন থেকে ক্লোজ যাই, সাথে সাথেই হবে, এখানে কোনো ডিলে হচ্ছে না, সাথে সাথেই হচ্ছে। এটা হচ্ছে লো ভোল্টেজ সিস্টেমে।
বাট যখন হাই ভোল্টেজ সিস্টেমে বা ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে আমরা কনসিডার করব, তখন কিন্তু আমাদের কি হবে, সার্কিট ব্রেকার যখন ওপেন হবে, এক্সিস্টিং সার্কিট ব্রেকার যখন ওপেন হবে ফল্টি কন্ডিশনে, তখন কিন্তু সার্কিট ব্রেকারের অ্যাক্রসে ভোল্টেজ সাথে সাথে ম্যাক্সিমাম হবে না। তার অ্যাক্রসে কি ডেভেলপ করে বলছিলাম আমরা, আর্ক ফর্মেশন হয়। এখন এই আর্কটাকে ইন্টারাপশনে করার পরে আমাদের ভোল্টেজটা ম্যাক্সিমাম হবে, এর আগে না। তাহলে এই ওয়েভ শেপটা একটু ভালো করে দেখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু এক্সপ্লেন করতে হবে তোমাদের ফাইনালের সময়। সো আমরা একটা সার্কিট ব্রেকারকে লাইনে প্লেস করতেছি সবচেয়ে ওর্স সিনারিওটা কনসিডার করে। এখানে আমরা কি বললাম, 3 ফেজ শর্ট সার্কিট। 3 ফেজ শর্ট সার্কিটের মধ্যে 3টা ফেজে 3 ধরনের কারেন্ট, আর ফেজে, বি ফেজে, ওয়াই ফেজে। সো আমরা কনসিডার করব কি সবচেয়ে কোন ফেজে সবচেয়ে বেশি কারেন্ট যায়। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই যে ভিওয়াইটা কি, ভিওয়াইটা হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস সার্কিট ব্রেকার। এই যে ওয়াই ফেজে যে সার্কিট ব্রেকারটা থাকবে, এই ওয়াই ফেজের সার্কিট ব্রেকারটা যখন ক্লোজ অবস্থায় আছে তখন এর অ্যাক্রসের ভোল্টেজ কত বলো? স্যার ওয়াই জিরো মানে যখন এটা 3টা সার্কিট ব্রেকারই ক্লোজ, ঠিক আছে, তখন তখন তো স্যার জিরো হবে ভোল্টেজ স্যার। হ্যাঁ, জিরো স্যার। সো সার্কিট ব্রেকারটা যখন 3টা সার্কিট ব্রেকারই যখন ক্লোজ, তখন এই ভিওয়াই ইকুয়াল টু জিরো। তা আমি ধরে নিচ্ছি যে ওয়াই ফেজ এটা পিওরলি ইন্ডাকটিভ সার্কিট। তাহলে আমরা জানি ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ভোল্টেজ জিরো হলে কারেন্ট কত হবে? কারেন্ট ম্যাক্সিমাম হবে স্যার। ম্যাক্সিমাম হবে স্যার। ম্যাক্সিমাম হবে, ঠিক আছে। সো এই ম্যাক্সিমাম কারেন্টটাই হচ্ছে কি আমাদের কনসিডারেশনে আনতে হবে, কারণ এই ম্যাক্সিমাম কারেন্টটা সার্কিট ব্রেকারের ভিতর দিয়ে যাবে। তার মানে এর ভিতর দিয়ে ম্যাক্সিমাম ডিসি কম্পোনেন্ট থাকবে। ম্যাক্সিমাম মানে এর মধ্যে ম্যাক্সিমাম ডিসি কম্পোনেন্ট থাকবে। তাহলে ডিসির সাথে এসি অ্যাড করার ফলে কারেন্টের ম্যাগনিটিউডটা বেড়ে যাবে। এখন এই যে পিরিয়ডটা, প্রথম যে 2-3 সাইকেল, এই পিরিয়ডটাকে আমরা কি পিরিয়ড বলি? সাবট্রানজিয়েন্ট। সাবট্রানজিয়েন্ট পিরিয়ড। তাহলে এই পিরিয়ডটা সাবট্রানজিয়েন্ট পিরিয়ড। এর পরের পিরিয়ডটা হচ্ছে ট্রানজিয়েন্ট পিরিয়ড। এখন সাবট্রানজিয়েন্ট পিরিয়ডে সার্কিট ব্রেকার কি ওপেন হবে না, ওপেন থাকবে না ক্লোজ থাকবে? স্যার সার্কিট ব্রেকার তখনও চেঞ্জ করলো না স্যার। সার্কিট ব্রেকার তখনও চেঞ্জ করবে না, তার মানে কি অবস্থায় থাকবে? স্যার ক্লোজ। ক্লোজ অবস্থায় থাকবে স্যার। তার মানে সার্কিট ব্রেকার যদি ক্লোজ থাকে এর অ্যাক্রসে কি কোনো ভোল্টেজ থাকবে? হ্যাঁ স্যার। এই যে দেখো সার্কিট ব্রেকারটা যে গ্রিন কালার দিয়ে দেখানো হচ্ছে, এটা হচ্ছে কি সার্কিট ব্রেকারটা এখন ক্লোজ, তার মানে এর অ্যাক্রসে কোনো ভোল্টেজ নাই। এই যে লাইনটা দেখো, এই লাইনে কিন্তু ভোল্টেজ জিরো। তার মানে সার্কিট ব্রেকার, এটা হচ্ছে কি আই ওয়াই ভার্সেস টি, তার মানে এটা হচ্ছে কারেন্টের এক্সপ্রেশন, আর এটা হচ্ছে কি ভোল্টেজের ওয়েভ শেপটা দেখানো হচ্ছে ভিওয়াই ভার্সেস টি। এটা আই ফেজ ওয়াই ফেজের, এটা ওয়াই ফেজের, ঠিক আছে। সো কারেন্টটা ম্যাক্সিমাম, ভোল্টেজটা কিন্তু জিরো। এই অবস্থায় সার্কিট ব্রেকারটা কিন্তু ক্লোজ। ভালো করে দেখো, পয়েন্টগুলো খেয়াল করো। এই জায়গায় কিন্তু সার্কিট ব্রেকার ক্লোজ, সো এর অ্যাক্রসে ভোল্টেজ জিরো। এখন কি হবে, সার্কিট ব্রেকার ওপেন হবে। সার্কিট ব্রেকার যখন ওপেন হবে, কোন পিরিয়ডে ওপেন হবে? সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডে না ট্রানজিয়েন্ট পিরিয়ডে? ট্রানজিয়েন্ট স্যার। ট্রানজিয়েন্ট পিরিয়ড। ট্রানজিয়েন্ট পিরিয়ডে। তো সার্কিট ব্রেকার ওপেন হলো। সার্কিট ব্রেকার ওপেন হওয়ার সাথে সাথে এখানে কি ফর্ম করবে? আর্ক ফর্ম করবে, আর্ক। এই যে আর্কটা, এই আর্কটা ফর্ম করতেছে কি কারণে? পোটেনশিয়াল ডিফারেন্স হিউজ এবং গ্যাপটা স্মল, সো এই কারণে আর্কটা ফর্ম হচ্ছে। এখন সার্কিট ব্রেকারের মুভিং কন্ট্যাক্টটা যত দূরে যাবে আর্কের লেন্থটা কি তত বাড়বে না? জি স্যার। সো আর্কের লেন্থটা কিসের উপর ডিপেন্ড করতেছে? আর্কের লেন্থটা মুভিং কন্ট্যাক্ট আর ফিক্সড কন্ট্যাক্টের যে ডিফারেন্সটা সেটার উপরে। তার মানে মুভিং কন্ট্যাক্টটা যত দূরে সরে যাবে আর্কের লেন্থটা তত বাড়বে। আর্কের লেন্থ বাড়লে তার রেজিস্ট্যান্স তত বাড়বে, আর আর্কের রেজিস্ট্যান্স যত বাড়বে তার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপও তত বাড়বে। সো এই যে রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করতেছে আর্কের লেন্থের উপরে। এই আর্কিং যে ভোল্টেজটা, এই রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করতেছে তার লেন্থের উপরে। মুভিং কন্ট্যাক্টটা ফিক্সড কন্ট্যাক্ট থেকে যত দূরে যাবে তত তার লেন্থ বাড়বে, তত তার রেজিস্ট্যান্স বাড়বে, তত তার রেজিস্ট্যান্স বাড়লে তত তার ভোল্টেজ ড্রপ বাড়বে, কারণ ভোল্টেজ ড্রপ ইকুয়াল টু আই ইন্টু আর। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আর্কের যে ভোল্টেজটা, আর্কিং যে ভোল্টেজটা ডেভেলপ করতেছে, এই আর্কিং ভোল্টেজটা হচ্ছে রেজিস্টিভ ইন নেচার, কারণ এটা হচ্ছে গিয়ে লেন্থের সাথে প্রপোর্শনাল। এটা হচ্ছে রেজিস্টিভ ইন নেচার। তার মানে কারেন্টটা যদি এখানে দেখো, কারেন্টটা কি পজিটিভ না নেগেটিভ? এই জায়গায় এই সাইকেল পজিটিভ। এটা হচ্ছে পজিটিভ, এই জায়গায় কারেন্টটা নেগেটিভ। তার মানে এই জায়গায় যদি পজিটিভ হয় তাহলে আর্কিং ভোল্টেজটাও হবে পজিটিভ, যেহেতু এটা রেজিস্টিভ ইন নেচার। রেজিস্টিভ নেচার মানে কি? ভোল্টেজ অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইকুয়াল টু জিরো। তার মানে এখানে যদি পজিটিভ হয় এখানেও পজিটিভ, এখানে যদি নেগেটিভ হয় এখানেও নেগেটিভ। এখানে পজিটিভ, সো এখানেও আর্কিং ভোল্টেজ পজিটিভ, এখানে নেগেটিভ, এখানেও আর্কিং ভোল্টেজ নেগেটিভ। কিন্তু আর্কিং ভোল্টেজটা খেয়াল করে দেখো গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতেছে, ধীরে ধীরে বাড়তেছে। কেন বাড়তেছে বলতে পারবা?
স্যার ওই যে আর্ক ডিসটিংগুইশ চেম্বারের যে আপনার মানে আর্ক চুট গুলো হ্যাঁ, থাকে ওইখানে স্যার অ্যাট্রাক্ট করে লেন্থটাকে বাড়ায় দিচ্ছে আর্কের, এই জন্য স্যার ওইখানে ভোল্টেজটাও বাড়তেছে, রেজিস্ট্যান্সের মান কমে যাচ্ছে, রেজিস্ট্যান্সের মান বেড়ে যাচ্ছে। রেজিস্ট্যান্সের মান বেড়ে যাচ্ছে, তো এই জন্য স্যার হ্যাঁ, রেজিস্ট্যান্সের মান বেড়ে যাচ্ছে, সো ভোল্টেজের ভ্যালুটা কিন্তু বাড়ছে। বাড়ছে স্যার। ঠিক আছে, সো এটা কি বললাম, আর্কিং যে ভোল্টেজ ডেভেলপ করবে, বাট অ্যাকচুয়ালি এখানে কিন্তু আমাদের আর্কিং ভোল্টেজটা কিন্তু যখন আমাদের কি কি দরকার, এই আর্কিং ভোল্টেজটাকে আমাদের নিভানো দরকার। সো আমাদের আর্কটাকে ইন্টারাপশন করতে হবে। আর্কটাকে ইন্টারাপশন করব কোন পয়েন্টে? অ্যাট আই ইকুয়াল টু জিরো, জিরো। Zero. কারণ আই ইকুয়াল টু জিরোতে ইন্টারাপশন করলে আমাদের কারেন্ট জিরো, মানে কারেন্ট ইন্টারাপশন করাটা ইজিয়ার হবে। তাহলে আই ইকুয়াল টু জিরোতে আর্কিং ভোল্টেজ আর আর্কিং কারেন্ট যেটা, বা এই যে কারেন্টটা, এটা তো রেজিস্টিভ ইন নেচার, তার মানে আই ইকুয়াল টু জিরোতে আর্কিং ভোল্টেজও কিন্তু জিরো। খেয়াল করে দেখো এই পয়েন্টটা, আমাদের এই পয়েন্টে ধরো আমরা ইন্টারাপশন করতে চাচ্ছি, সো এই পয়েন্টে কিন্তু আই ইকুয়াল টু জিরো, এখানে কিন্তু আর্কিং ভোল্টেজ ইকুয়াল টু জিরো। বাট আমাদের যে এই যে জেনারেটরটা, এটা তো পিওরলি ইন্ডাকটিভ সার্কিট। ইন্ডাকটিভ সার্কিটে কারেন্টের সাথে ভোল্টেজের ফেজ ডিফারেন্স কত? 90 ডিগ্রি। তার মানে আমাদের এখানে আর্কিং কারেন্ট জিরো, আর্কিং ভোল্টেজ জিরো, বাট সিস্টেম ভোল্টেজ কি জিরো? না স্যার। এখানে আমরা কি বললাম, ফাইনালি কিন্তু এর অ্যাক্রোসে, এই যে সার্কিটটা, এর অ্যাক্রোসে কিন্তু সিস্টেম ভোল্টেজ ডেভেলপ করবে, সেটা কত? ম্যাক্সিমাম 10 ভোল্ট। সো এখানে যখন ওপেন হয়ে যাবে, ফাইনালি যখন আর্কটা ইন্টারাপশন কমপ্লিট হয়ে যাবে, এখন তো এখানে আর্ক নাই, এটা তো লো ভোল্টেজ সিস্টেম, সেই জন্য এখানে কোনো আর্ক নাই। কিন্তু যখন আর্কটা ইন্টারাপশন হয়ে যাবে হাই ভোল্টেজ সিস্টেমে, তখন কোন ভোল্টেজ আসবে? সিস্টেম ভোল্টেজই তো আসবে, এই ম্যাক্সিমাম ভোল্টেজটাই আসবে। তো এখন এই ম্যাক্সিমাম ভোল্টেজটা কি? সিস্টেম ভোল্টেজ। তাহলে সিস্টেম ভোল্টেজটা কি নেচারে? ইন্ডাকটিভ ইন নেচার। তাহলে ইন্ডাকটিভ নেচারে যদি হয়, তাহলে আর্কিং ভোল্টেজটা তো রেজিস্টিভ নেচারে ছিল। আর এরপরে এর আর্কিং ভোল্টেজটাকে যখন ইন্টারাপশন করে ফেললাম, তখন আসবে কি? সিস্টেম ভোল্টেজ। সিস্টেম ভোল্টেজটা তো আই ইকুয়াল টু জিরোতে ম্যাক্সিমাম, তাহলে ভোল্টেজটা কি ছিল? জিরো ছিল। আর্কিং ভোল্টেজের কারণে ভোল্টেজটা জিরো ছিল, আই ইকুয়াল টু জিরোতে আর্কিং ভোল্টেজ জিরো। বাট সিস্টেম ভোল্টেজ ম্যাক্সিমাম হওয়ার কারণে আমাদের কিন্তু এটা জিরো থেকে হয়ে যাচ্ছে কি? ম্যাক্সিমাম। জিরো থেকে যেই ম্যাক্সিমাম হবে, সো এখানে একটা ফ্ল্যাকচুয়েশন হবে। এই তাহলে নেগেটিভ দিকে আসলো কেন স্যার? এটা পজিটিভ দিকেও আসতে পারে, এটা নেগেটিভ দিকেও আসতে পারে। এখন কোন পয়েন্টে, আমি যদি এই পয়েন্টে ইন্টারাপশন করতাম, ধরো আমি এটা তো নেগেটিভ সাইডে ইন্টারাপশন করতেছি, আমি যদি এই সাইডে ইন্টারাপশন করতাম, তাহলে এটা উপরে পজিটিভ উঠতো। দিকে ম্যাক্সিমাম। ও আচ্ছা, বুঝতে পারছো এটা? জি স্যার, জি স্যার। আচ্ছা, সো এটা নেগেটিভে ম্যাক্সিমাম হচ্ছে, এটা আমি একটা সাইকেলতে কনসিডার করতেছি। সো এটা নেগেটিভ দিকে আসলো, সো এখানে ম্যাক্সিমাম কারেন্ট, ম্যাক্সিমাম ভোল্টেজ কিন্তু এখানে ডেভেলপ হচ্ছে। এটা নেক্সট ক্লাসে আমরা প্রুভ করব যে এই যে ভোল্টেজটা, এই যে ফ্ল্যাকচুয়েটেড যে ভোল্টেজটা হচ্ছে, কেন ফ্ল্যাকচুয়েটেড ভোল্টেজ হচ্ছে সেটা বললাম। যে এখানে ছিল জিরো ভোল্টেজ, হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ। সো আমাদের জিরো থেকে ম্যাক্সিমাম হতে হলে এখানে ফ্ল্যাকচুয়েশন হবে। ফ্ল্যাকচুয়েশন হওয়ার ফলে এই ভোল্টেজটাকে আমরা বলতেছি রিস্ট্রাইকিং ভোল্টেজ। রিস্ট্রাইকিং ভোল্টেজ কেন রিস্ট্রাইকিং ভোল্টেজ বলতেছি? কারণ এই ভোল্টেজটা, এটা আমরা ম্যাথমেটিক্যালি নেক্সট ক্লাসে প্রুভ করব যে এই ভোল্টেজটা হচ্ছে সিস্টেম ভোল্টেজের ডবল। তার মানে আমি যদি একটা লাইনে, ফর এক্সাম্পল 132 কেভি লাইনে একটা সার্কিট ব্রেকার ট্রেস করি, 132 কেভি কনসিডার করি, তাহলে কিন্তু এই যে রিস্ট্রাইকিং ভোল্টেজটা, এর অ্যাক্রসে কিন্তু ডবল হতে পারে। ডবল মানে আমাদের বুঝতে পারতেছে যে 264 কেভি পর্যন্ত ডেভেলপ করতে পারে। সো পোটেনশিয়াল ডিফারেন্স হঠাৎ করে কিন্তু খুবই অল্প সময়ের জন্য হঠাৎ করে অনেক বেড়ে যেতে পারে। সো তার ফলে আর্কটা আবার রিস্ট্যাবলিশ করতে পারে, আবার নতুন করে জেনারেট করতে পারে। তাহলে কি করতে হবে? এই যে সময়টা, এই সময়টা খুবই অল্প সময়। এই অল্প সময়ের মধ্যে আমাদের সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট স্পেসের মধ্যে ডাইইলেকট্রিক স্ট্রেংথ, অর্থাৎ SF6 সার্কিট ব্রেকার হলে SF6 গ্যাসের পরিমাণ, এয়ার ব্লাস্ট হলে এয়ারের প্রেশারের পরিমাণ এত বাড়াতে হবে যাতে করে এই রিস্ট্রাইকিং ভোল্টেজটা ইন্টারাপশন হয়। আর রিস্ট্রাইকিং ভোল্টেজ যখন ইন্টারাপশন হয়ে যাবে, তখন আমাদের সিস্টেমে কোন ভোল্টেজটা থাকবে? শুধু ভোল্টেজ। নর্মাল ভোল্টেজ। নর্মাল ভোল্টেজ বা সিস্টেম ভোল্টেজ, যেটাকে আমরা বলি রিকভারি ভোল্টেজ। রিকভারি ভোল্টেজ অর্থাৎ সিস্টেম ভোল্টেজটা রিকভার হলো। সিস্টেম ভোল্টেজ রিকভার হওয়ার আগে আমাদের সার্কিটে থাকছে কিন্তু রিস্ট্রাইকিং ভোল্টেজ। ঠিক আছে, সো এই রিস্ট্রাইকিং ভোল্টেজ যখনই আসবে, তখনই আমাদের ডাইইলেকট্রিক স্ট্রেংথের পরিমাণ এত বেশি বাড়াতে হবে যাতে করে আমাদের আর্কটা আবার রিস্ট্যাবলিশ করতে না পারে। আর্কটা যদি আবার রিস্ট্যাবলিশ করে, তাহলে কিন্তু সে আবার এদিকে চলে যাবে, এখানে চলে যাবে, তার মানে আর্কটা আবার বিল্ড আপ করবে। আর্কটা বিল্ড আপ করে আবার তখন আমার এটাকে আই ইকুয়াল টু 0 পয়েন্ট খুঁজতে হবে, 0 পয়েন্ট খুঁজে তারপর আমার আর্কটাকে আবার এক্সটিংশন করতে হবে। সো এই প্রসেসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, সো সাকসেসফুল আর্ক ইন্টারাপশনের পরে যে ভোল্টেজটা আসবে সেটাকে আমরা বলি সিস্টেম ভোল্টেজ অথবা রিকভারি ভোল্টেজ। সো এই জায়গায় আমাদের সার্কিটটা কি পুরোপুরি
ওপেন, তার মানে এখানে কোনো আর্ক আর নাই, তার মানে সার্কিটটা পুরোপুরি ওপেন, এখন আর্ক নাই, এখন এখানে শুধু যে ভোল্টেজটা আসবে সেটাকে আমরা বলবো সিস্টেম ভোল্টেজ। এই ওয়েভ শেপটা কি বুঝতে পারছো কিভাবে আসলো? স্যার তাহলে আমাদের এখানে স্টেডি স্টেট পিরিয়ডটা তাহলে মানে স্টেডি স্টেট পিরিয়ডটা যখন আসতেছে তখন স্টেডি হচ্ছে স্টেট কি? পিরিয়ডের আগেই আমাদের আর্কটা ইন্টারাপশন হয়ে যাবে, স্টেডি ও স্টেট পিরিয়ড আসবে না। ও আচ্ছা স্যার। তাও ওটা তো কারেন্ট, ওটা কিন্তু স্টেডি স্টেট পিরিয়ডে কারেন্টটাও কিন্তু অনেক বেশি, এখানে যদিও ডিসি কম্পোনেন্ট নাই কিন্তু কারেন্টের ম্যাগনিটিউডটা বেশি, এই পর্যন্ত তো আমরা যাবোই না, তার আগেই আমাদের আর্কটাকে ইন্টারাপশন করে ফেলতে হবে। এই পর্যন্ত এই ওয়েভ শেপে কারো কোনো প্রবলেম আছে কিনা দেখো। আচ্ছা, না স্যার বুঝছি স্যার। যদি বুঝে থাকো, আমি জাস্ট আজকে তো আর এই পর্যন্তই আমাদের লেকচার, আমি জাস্ট একটু রিভিউ করতেছি। এই জায়গায় আমাদের সার্কিট ব্রেকারটা কি অবস্থায় আছে? ক্লোজ আছে স্যার, সাবট্রানজিয়েন্ট পিরিয়ডে। সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড ক্লোজ, এর অ্যাক্রসে কোনো ভোল্টেজ নাই, ঠিক আছে। এই জায়গায় কি হলো, আমাদের একটা সিগন্যাল আসলো, রিলে থেকে একটা সিগন্যাল আসলো, রিলে থেকে সিগন্যাল আসলো কোথায়? ট্রিপ কয়েলে, তার মানে সার্কিট ব্রেকার ওপেন হলো। ওপেন হলে কি হবে? আর্ক ডেভেলপ করবে। আর্কটা কি নেচারের? রেজিস্টিভ নেচারের, তার মানে এটা পজিটিভ হলে এটা পজিটিভ, সো এটাও পজিটিভ, এটা নেগেটিভ, এটাও নেগেটিভ। এটা রেজিস্টিভ নেচারের কারণে মুভিং কন্ট্যাক্ট যত দূরে সরে যাবে তার লেন্থ তত বাড়বে, রেজিস্ট্যান্স তত বাড়বে। সো আমাদের এই যে আর্কের যে ভোল্টেজটা বাড়তেছে, এখন আর্কটাকে আমরা ইন্টারাপশন করব কোন পয়েন্টে? আই ইকুয়াল টু জিরো, যেই জিরো পয়েন্টে ইন্টারাপশন করলাম এই পয়েন্টে আর্কিং ভোল্টেজও জিরো, যেহেতু এটা রেজিস্টিভ নেচার, ভোল্টেজ অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল ডিফারেন্স হচ্ছে জিরো। কিন্তু এই পোর্শনে আমাদের সিস্টেম ভোল্টেজ জিরো না, যেহেতু সিস্টেমটা ইন্ডাকটিভ নেচারের, যেহেতু এটা অল্টারনেটর, সো এটা পিওরলি ইন্ডাকটিভ সার্কিট। তার মানে আমাদের সিস্টেম ভোল্টেজটা যদি ম্যাক্সিমাম হয়ে যায় তাহলে ছিল জিরো, হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম, হয়ে যাচ্ছে যে ম্যাক্সিমাম, তাহলে আমাদের এখানে কি ডেভেলপ করবে? আবার আর্কটা রিস্টাবলিশ করতে পারে, কারণ পোটেনশিয়াল ডিফারেন্সটা ডবল হয়ে যেতে পারে, তার মানে আর্কটা রিস্টাবলিশ করতে পারে। সো আমরা এদের কাজটা কি? এই পয়েন্টে ডাইলেকট্রিক স্ট্যান্ডটাকে বাড়াতে হবে। এখন আমি তোমাদের একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে এটা যদি রেজিস্টিভ সার্কিট হতো তাহলে কি রিস্ট্রাইকিং ভোল্টেজ হতো? না স্যার। কেন হতো না? স্যার এখানে তো ইয়াটা সিমেট্রিক, সিমেট্রিক তো আছেই, আর এছাড়া কি? ডিসি কম্পোনেন্ট নেই। ডিসি কম্পোনেন্ট নাই, এখানে খেয়াল করে দেখো, এখানে আর্কিং কারেন্ট আর সিস্টেম ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স কত? 90 ডিগ্রি স্যার। 90 ডিগ্রি, কিন্তু রেজিস্টিভ সার্কিট যদি 0 হতো ডিগ্রি হইতো, ওখানে তো ফেজ তাহলে ডিফারেন্স কারেন্ট আর নেই। সিস্টেম ভোল্টেজের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স কি থাকতো? না স্যার। থাকতো না, তার মানে কি আর্কিং ভোল্টেজ জিরো, সিস্টেম ভোল্টেজও কি 0 স্যার। জিরো, তাহলে জিরো ছিল জিরোই আছে, সো এখানে কোনো স্ট্রাইকিং ভোল্টেজ হওয়ার কোনো প্রভিশন নাই। সো এখানে সিস্টেম ভোল্টেজটা, তার মানে রিস্ট্রাইকিং ভোল্টেজটা হচ্ছে কেন বলো তো? ইন্ডাকটিভ লোডের ইন্ডাকটিভ কারণে। অথবা ক্যাপাসিটিভ নেচারের কারণে, হুম, বুঝতে পারছো এটা? জি স্যার জি স্যার। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। তার মানে আমাদের কিন্তু রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে দেখো, এখানে কিন্তু আমাদের আমরা শুধুমাত্র এই পয়েন্টটা কিন্তু কনসিডার করছিলাম, ঠিক আছে। এখানে দেখো সার্কিট ব্রেকার ওপেন, আমাদের কিন্তু এখানে কিন্তু আর কোনো কোনো এটাকে যদি এক্সপান্ড করি তাহলে কিন্তু আর কোনো কিছুই পাবো না, কিন্তু আমাদের যখন এসি সার্কিট ব্রেকারকে যখন আমাদের ইন্টারাপশন করতে হবে তখন কিন্তু আমাদের ওপেন হচ্ছে কিন্তু এখানে সার্কিট ব্রেকার, কিন্তু ফাইনালি ওপেন হচ্ছে কিন্তু আমার এই জায়গাটাতে, এই জায়গায় গিয়ে আমাদের রিকভারি ভোল্টেজ আসছে, এত দূর পর্যন্ত গিয়ে তারপরে রিকভারি ভোল্টেজ আসছে, তার মানে এই এতগুলো স্টেট কিন্তু আমরা ওভারকাম করে গেছিলাম, ঠিক আছে। কিন্তু এই যেহেতু এটা লো ভোল্টেজ সার্কিট ছিল, লো ভোল্টেজের ক্ষেত্রে ছিল, কিন্তু হাই ভোল্টেজের ক্ষেত্রে আমাদের এই সাইকেলগুলো কনসিডারেশনে আনতে হবে, কারণ এই জিনিসটাই কিন্তু আমাদের এই পোর্শনের মধ্যে আমাদের ডাইলেকট্রিক স্ট্রেন্থটাকে সবচেয়ে বেশি করতে হবে। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আজকে এ পর্যন্তই। তোমাদের মনে হয় আজকে কুইজ আছে 2:30টার সময়, তাই না? জি স্যার, 2:30টার সময় কুইজ স্যার। 2:30টার সময় কুইজ, তো আমি গুগল ক্লাসরুমে লিঙ্ক পাঠিয়ে দেবো, একটু দিয়ে দিবা পরীক্ষাটা। স্যার গুগল ফর্মেই তো দিবেন স্যার না? গুগল ফর্মে দিব, তোমরা গুগল ফর্মে তো দিব, আর হচ্ছে তোমরা ওই যে একটা খাতার মধ্যে যেভাবে বলেছিলাম যে হ্যাঁ হ্যাঁ। অ্যান্সার জি স্যার। স্ক্রিপ্ট যেটা হবে সেই অ্যান্সার স্ক্রিপ্টে তোমরা অ্যান্সার করে তারপরে ওটা গুগল ফর্মে আপলোড করে দিবা। আর স্যার আমাদের 25 মিনিট পরীক্ষা হবে তো? হ্যাঁ, 25 মিনিট, টোটাল 25 মিনিট হবে আর কি। জি স্যার।
ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার।